প্রচুর খাটনি কাজ আছে কিন্তু। হ্যাঁ প্রচুর খাটনি। দাদা ওখানে হাম্বর মারছেন। হ্যাঁ হ্যাঁ প্রচুর খাটনি। এই কাজে খাটনি ছাড়া কাজ নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত খাটনি। আজ আপনাদের নিয়ে যাব সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খেটে খাওয়া মানুষদের একটা গ্রামে। সারাদিন যে কি পরিমাণ পরিশ্রম নিজের চোখেই দেখবেন। কোন জলে কি কাঠ? অ্যাকচুয়ালি নোনা জলে কোনোটাই টেকসই হয়। অ্যালকোহলই চলে না। যে গ্রামে কান পাততে হবে না, শুধু সেখান দিয়ে হেঁটে গেলেই চারিদিক থেকে শুনতে পাবেন হাতুড়ির শব্দ। এই নৌকোয় মলম লাগানো হচ্ছে দেখুন। প্রায় 600 বছরেরও অধিক প্রাচীন এই শিল্পের কাজ ঘুরে ঘুরে আপনি দেখে নিতেও পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন। কারণ আবারও বলছি, আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। ভাবতে পারছেন, প্রায় 600 বছরেরও প্রাচীন এখানকার এই শিল্প। আমরা স্বাধীনতার 78 বছর পেরিয়ে চলে এসেছি। তার আগে ব্রিটিশ সাম্রাজ্য, তার আগে মুঘল সাম্রাজ্য, এরকম কত সাম্রাজ্যের সাক্ষী এখানকার এই শিল্প। এমনকি মুঘল ইতিহাসবিদ আবুল ফজরের লেখাতেও এই শিল্পের কথা উল্লেখ করা হয়েছে। আমি এখন চলে এসেছি হুগলির বলাগড়ের নৌকো গ্রামে। এখানকার এই হস্তনির্মিত নৌকো তৈরি দেশীয় কারুশিল্পের এক প্রকৃত উদাহরণ। এখানকার নৌকো কি করে তৈরি হচ্ছে, এখানকার মানুষেরা কি করে এই নৌকো বেচে জীবিকা নির্বাহ করছেন, কত কষ্টের মাধ্যমে, সে সব তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন। নৌকো গ্রাম দেখার জন্য মুখিয়েছিলাম অনেক দিন থেকেই। এদিন হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টায় ধরে নিলাম 37913 হাওড়া কাটোয়া লোকাল। 63 কিলোমিটার পথ পার করে 1.5 ঘন্টা পর 9:30 নাগাদ এসে পৌঁছলাম বলাগড়। হাওড়া থেকে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। একটু ব্যাকে চলে আসবেন, ব্যাকে মানে হাওড়ার দিকটা, প্ল্যাটফর্মের পিছন দিকটা এসে এই লাইনটা ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে এই রাস্তা চলে যেতে হবে। এই যে সামনেই টোটো স্ট্যান্ড, দেখুন দেখা যাচ্ছে এখান থেকে, এই হচ্ছে টোটো স্ট্যান্ড। আচ্ছা, রাজবংশী পাড়া যাবে কে? বলতে হবে এখানে রাজবংশী পাড়া যাব। রাজবংশী পাড়া কত করে ভাড়া দাদা? 15 টাকা। 15 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুললেন নাকি? বলাগড় থানা। বলাগড় থানা, এই যে এই হচ্ছে বলাগড় থানা। 1 থেকে 1.5 কিলোমিটার আসার পরেই চোখে পড়ল বিশাল বড় বড় সব বাঁশবাগান। আর তার মধ্যেই দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে অসংখ্য নৌকো। প্রথমেই আমি গেলাম যিনি আমাকে এখানে আসার জন্য ইনভাইট করেছিলেন, সেই নিতাই বাবুর কাছে। এখানে আপনাদের? হ্যাঁ, এই হচ্ছে নিতাই বাবু। নিতাই বাবুই আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য। আর এই হচ্ছে নিতাই বাবুর কারখানা। এটা কি বলেন আপনারা? নগর কারখানা। নগর কারখানা। আচ্ছা, যে কোনো জিনিসের মূল স্তম্ভ হলো মেরুদণ্ড। এই নৌকো তৈরি ক্ষেত্রেও তাই। দেখুন, এটা হচ্ছে নৌকোর মাথা। এই নৌকোর মাথাকে এই নৌকোর ভাষায় বলা হয় ছিয়া, এবং এর সঙ্গে হচ্ছে এই মেরুদণ্ড। দেখুন, এই মেরুদণ্ড যে কাঠটা এটা লাগানো আছে কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে মূল মেরুদণ্ড। এবং দেখুন এখানে হচ্ছে নৌকোর মাথা বা ছিয়া, এখানেও একটা আছে। প্রথম এইটাকে এই চাঁড়াল, এই নৌকোর ভাষা বলা হচ্ছে এগুলোকে চাঁড়াল, আমরা যেটাকে ঠ্যাগনা বলি, এই ঠ্যাগনা দিয়ে এটাকে বানানো হয়। প্রথম স্টেপে নৌকোর মেরুদণ্ড বানানোর জন্য মাটিতে পুঁতে নেওয়া হয় খুঁটি। তার সাথে তক্তা ঠিক এরকমভাবে আড়াআড়ি করে পরপর সাজিয়ে নেওয়া হয়। প্রথমে নৌকোর সাইজ যতটা হবে ঠিক সেই মাপের মেরুদণ্ড তৈরি করা হয়। আর এই মেরুদণ্ড যে সিঙ্গেল কাঠেই হবে তার কোনো ব্যাপার নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রেই 2-3টি কাঠ জুড়ে তৈরি করা হয় নৌকোর এই মেরুদণ্ড। দাদা, এটা হচ্ছে মেন, মানে যে বাঁধনটা প্রথম সেটা তৈরি হচ্ছে, তাই তো? মানে ছিয়া ফিয়া মেরুদণ্ড, হ্যাঁ সেটা প্রথম। প্রচুর খাটনি কাজ আছে কিন্তু। হ্যাঁ প্রচুর খাটনি। দাদা ওখানে হাম্বর মারছেন। হ্যাঁ প্রচুর খাটনি। এই কাজে খাটনি ছাড়া কাজ নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত খাটনি। এটা বলছি, সেটাই তো দেখতে পাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত খাটতে হবে। মানে রিয়েলি, মানে এটা কিন্তু বুঝতে পারছি প্রচণ্ড সত্যি খাটুনির কাজ, প্রচুর পরিশ্রম করতে হয় এনাদের, প্রচুর। খুঁটিগুলি মাটিতে পোঁতার পর লোহার তার দিয়ে বেঁধে মেরুদণ্ডকে সোজা করে নেওয়া হয়।
কেউ বলবে এটা একটা 22 হাত বিশাল সাইজের নৌকো হয়ে উঠবে। এটা এখন দেখে মনে হচ্ছে। এইখানেও দেখুন নতুন একটা নৌকো তৈরি হবে বলে জাস্ট প্রাইমারি স্টেজ, এই শুরু হচ্ছে নৌকো তৈরির কাজ। মেরুদণ্ড বা মূল কাঠের পাশ থেকে পরপর কাঠ মেরে এরকম একটি খোল তৈরি করা হয়। পরপর কাঠ মেরে খোল প্রস্তুত করাটা যেমন পরিশ্রমের তেমনি খুব ইন্টারেস্টিংও। মেরুদণ্ডের দুপাশে দুখানা সমান তক্তা লাগিয়ে দড়ি এবং বাটামের সাহায্যে প্রেসার দিয়ে তক্তাগুলোকে বাঁকিয়ে একটার সঙ্গে একটা ফিট করে নেওয়া হয়। নৌকো তৈরির কারিগরদের ভাষায় একে বলা হয় জাঁত দেওয়া। জাঁত দেওয়ার পর দুটো কাঠকে ফিটিং করার জন্য ব্যবহার করা হয় জলুই। আর এইগুলো হলো জলুই, যা কলকাতার বড়বাজার থেকে এনারা কিনে নিয়ে আসেন। জলুই মারার পদ্ধতিও বেশ খাটনির। দুটো কাঠের জয়েন্ট বরাবর 4-5 আঙুল ছাড়া ছাড়া এরকমভাবে ঘাট কেটে নেওয়া হয়। ঘাট কাটার জন্য ব্যবহার করা হয় বাটালি এবং হাতুড়ি। এরপর সেই ঘাটে ঘাটে জলুইয়ের দুই প্রান্তই একটু করে পুঁতে শেষে সম্পূর্ণ জলুইটাই ঘাটের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। কি সুন্দর পদ্ধতি। প্রথম জলুই একটা নিচে মেরে নিলেন, মেরে ওটাকে বাঁকিয়ে দিলেন পাটালি দিয়ে, আবার ওপরে মেরে দিলেন। দেওয়ার ফলে দেখুন তারপর মেরে মেরে যে কাটিং করেছিলেন ওখানে কিন্তু জলুইগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো, আর জলুই বাইরে বেরিয়ে রইল না। প্রতিটা কাঠ ফিটিং করার পর কাঠের ধারগুলো সমান করে কেটে নেওয়া হয়। এটা কাকু কি করছেন? এটা রাপিড কাটছি। আচ্ছা 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 আচ্ছা, এই নৌকো একটা বানাতে কতদিন সময় লাগে আপনাদের? একা একা করলে 15 লাগবে, আর দুজন করলে 8-10 দিনে হয়ে যাবে একটা নৌকো। এটা এটা কি নৌকো? এটা যেটা বানাচ্ছেন কি নৌকো? এটা কাঁঠাল কাঠের 14 হাত নৌকো। কি কাজে লাগে এই নৌকো? মাছ ধরা কাজে। ঠিক একইভাবে পরপর কাঠ লাগিয়ে তৈরি করা হয় আস্ত একটি নৌকোর খোল। একবার চিন্তা করে দেখুন, নৌকোর সম্পূর্ণ খোলটি বানাতে একটা একটা করে কত পরিমাণ জলুইয়ের ঘাট কাটতে হয় এবং জলুই লাগাতে হয়। তার মানে একটা নৌকোর খোল বানাতে কত পরিশ্রম করতে হয়। এই নৌকোটা কি কাঠের? এই নৌকোটা হচ্ছে আপনার কড়াই সিরিজ যেটা বলে, হ্যাঁ, সেই কাঠের। কাঠটা কেমন? কাঠটা খুব ভালো কাঠ, কড়াই সিরিজ কাঠ খুবই ভালো কাঠ। কাঠগুলো যে সোজা কাঠগুলো কিরকম ভাবে বাঁকা, এরকম ভাবে বাঁকানো কি করে হয়? এত সুন্দর করে বাঁকানো? আমরা যে জাঁতটা দিই সেই জাঁতটা মারতে মারতে প্রেসারে প্রেসারে ও তার নিজের মতো বস হয়ে যায়। ওরকম জাঁত দিয়ে রেখে দিতে হয়? ওই জলুইটা মারার জন্য জাঁতটা দিয়ে নিতে হয়। এই জাঁত কতক্ষণ ধরে রাখতে হয়? ওই যতক্ষণ জলুইটা মারা হবে, জলুই মারা হয়ে গেলেই জাঁত ছেড়ে দেওয়া হবে, কাঠ ওই রকমই থেকে যাবে। খোল বানানো হয়ে গেলে শেষের যে কাঠটা ফিটিং করা হয় সেটাকে বলা হয় ডালি। এই ডালির কাঠ কিন্তু নৌকোর খোলের সব কাঠের থেকে মোটা এবং মজবুত। তাই খোলের জন্য যে কাঠ ব্যবহার করা হয় ডালির কাঠ তার থেকে অনেক উৎকৃষ্ট মানের হয়ে থাকে। নৌকোর ডালি কাঠ লাগানোর পর কেউ যদি চান তারপর কিন্তু লাগানো হয় মলম। এই হচ্ছে মলম লাগানো হচ্ছে, দেখুন এই হচ্ছে ডালির কাঠ লাগানো হয়ে গেছে। তারপর কিন্তু ওপরে যে অংশটা এটাকে বলা হচ্ছে মলম। দেখুন ডালির কাঠ আর মলমের কাঠটা একটু বুঝিয়ে বলি। এই হচ্ছে নৌকোর ওপরে যে অংশটা, এই হচ্ছে ডালির কাঠ। এখানে কিন্তু আর কোনো বিট রইল না। এরপর যেটা দেয়া হয়, যেটা এখানে দেখালাম, সেটাই এখানে দেওয়া হচ্ছে, আর এটাকেই বলা হচ্ছে মলমের কাঠ। এই হচ্ছে মলম। নৌকোটা এখান থেকে কেউ বসেন, এই একটা বিট এখানে পেয়ে যাবেন, যেটা এই মলম না থাকলে কিন্তু পাবেন না। নৌকোর খোল হয়ে যাবার পর, ডালি লাগাবার পর এই যে লাগানো হয় গুঁড়ো, যেটা বলছিলাম, এটাকে বলা হচ্ছে দরগা। এবং এই যে সাইডে লাগানো হয়েছে এটা হচ্ছে গোছা, এবং এই যে নিচে এই যে কাঠটা এটা হচ্ছে বাঁক। এই হচ্ছে বাঁক, এই গোছা, এই দরগা, এবং এই হচ্ছে গুঁড়ো। এবং তারপর যেটা বলছিলাম এর ওপর লাগানো হয় সেটা হচ্ছে মলম। এসব দরগা, গোছা, বাঁক, গুঁড়ো প্রতিটা কাঠ মেজারমেন্ট করে আগে থেকে কেটে নেওয়া হয়। এটা গুচা হচ্ছে, গুচা। গোছা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
এটা মানে এইসবে এলেন, কোথায় গিয়েছিলেন? আমি টিফিন খেতে গেছিলাম। আপনাদের ডিউটি কটা থেকে কটা অবধি? আমাদের 7টা থেকে 3টে ডিউটি, একবার মাঝে 11টায় টিফিন খেতে যাই। ও বাজার সেরকম একটা ভালো নয়, ওই যাদের খুব খাতির আছে, অনেক দিন ধরে যারা ব্যবসা করছে সব ভালো খাতির হয়ে গেছে, ওই চলছে। এখন তো সব ফোনে ফোনে কাজ, পার্টিকে আমরা দেখতে পাবো না, ফোনে ফোনে কাজ, ফোন হয়ে যাচ্ছে, ফোনে টাকা ফেলে দিচ্ছে, মাল চলে যাচ্ছে গাড়ি করে, এই দাম। একটা নৌকো এইরকম সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর অনেকে এখানে আলকাতরা করিয়ে নিয়ে যান, অনেকে আবার যে যার নিজের জায়গায় গিয়ে আলকাতরা করান। কিন্তু সেক্ষেত্রেও একটা ব্যাপার আছে, আলকাতরা করার আগে এই যে দেখুন, এই যে দুটো কাঠ বা এই দুটো কাঠ, প্রত্যেকটা কাঠের গ্যাপে গ্যাপে কিন্তু একটু করে গ্যাপ থাকে, যেটা দিয়ে কিন্তু জল ঢুকে যেতে পারে। সেটা যাতে না ঢোকে তার জন্য কিন্তু সুতো ওই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এক একটা নৌকো প্রায় 2 দিন লেগে যায় এই সুতো ভিতরে ঢোকাতে, এবং সেটাকে বলা হয় গাউনি। এই গাউনি করার পর কিন্তু আলকাতরা করা হয়। এটা কি করছেন দাদা? এটা একটা বাঁট লাগাচ্ছি, যন্ত্রের বাঁট। আচ্ছা, আপনাদের এই নৌকো শিল্পটা কতদিনকার? এটা হচ্ছে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে, মানে মোটামুটি মানে বহু বছর, ঐতিহাসিক বলতে পারেন। আমাদের বর্তমান নৌকার অবস্থা খুবই খারাপ। আমাদের এই মিস্ত্রি মহলে যা ইনকাম হয় তাতে কোনো রকম খেয়ে বেঁচে থাকা, এছাড়া আদার্স কিচ্ছু করা যায় না, প্রায় লুপ্ত প্রায়। কারণ নতুন করে এই কাজ কেউ শিখছে না কোনো ছেলেপিলে। বিগত সামনে 10 বছরের মধ্যে এই কাজ পুরো শেষ হয়ে যাবে, বলা করে নৌকো ছিল পুরো শেষ। যে জিনিসটা নিয়ে কাজ করেন সেই জিনিসটা সম্পর্কে সেই ভালো বলতে পারেন। আমি এই বিভিন্ন জায়গায় যাচ্ছি বলে বিভিন্ন জিনিস জানতে পারছি, সত্যি কত রকম ব্যাপার। যেমন ধরুন, এই সমস্ত নৌকোগুলোর বিভিন্ন রকম নাম, পাতাম, বাচারি, লম্বা পদি, ডিঙি, ময়ূরপঙ্খী, সওদাগরি, পানসি, এরকম বিভিন্ন নাম আছে, বিভিন্ন। রিয়েলি বলছি, খুব ভালো লাগছে জেনে, এগুলো খুব ভালো লাগছে। এত রকম যে নৌকো হয় জানতামই না, আর নৌকোর যে এরকম এরকম সব নাম। ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল বিশাল সাইজের একটা নৌকো, আর তার পিছন থেকে হাতুড়ি ঠোকার কি বিভৎস আওয়াজ কানে আসছে। কি বিশাল সাইজের একটা নৌকো দেখুন, কি বিশাল সাইজের নৌকো, আর বড় বড় পেরেক মারা হচ্ছে। দাদা, এই নৌকোটা কোথায় যাবে? ঝাড়খণ্ড। এটা কি বওয়া হবে? ও আচ্ছা, এই নৌকোটা কিন্তু বালিবাহী, যাত্রীবাহী নয় কিন্তু। দাদা, এই পেরেকগুলো কেন মারছেন? এই ব্রেকগুলো মারা হচ্ছে, হাত দিয়ে শক্ত করা হচ্ছে, তলাকে শক্ত করা হচ্ছে, নৌকার তলা যে আছে এই তলাকে শক্ত করা হচ্ছে। আচ্ছা, ওইদিকে তো বাঁক আছে না, এই বাঁকটা যাতে আরো মজবুত হয়, আরো মজবুত করার জন্য তলায় ব্রেক মারা হচ্ছে, ওটা নৌকাটাকে শক্ত করার জন্য। কি বড় বড় সাইজের পেরেক দেখুন, এগুলো কিন্তু মারা হবে। এইটা হচ্ছে 22 হাত নৌকো, ঠিক এরকম 22 হাত সাইজের নৌকো এখানে আরেকটা হচ্ছে দেখুন। এটা জাস্ট প্রাইমারি স্টেজ। দেখুন এরকম বড় সাইজের একটা নৌকো, কি চওড়া দেখুন। এইগুলো কিন্তু মূলত মালবাহী, মাল মিন্স বালি, এগুলো কিন্তু বালি বওয়ার জন্য তৈরি করা হচ্ছে। আচ্ছা দাদা, এটা কোথায় যাবে এই নৌকোটা? ডেলিভারি কোথায়? মাইথন। এতদিন শুধু দেখতাম এই যে নৌকো তৈরির কাজগুলো বিশাল বড় বড় জঙ্গল, সে বাঁশবাগান বলুন বা যে কোনো জঙ্গলের মধ্যে হচ্ছে, কিন্তু কেন যে হচ্ছে এই জঙ্গলের মধ্যে সেটা কারণটা বুঝতে পারতাম না। রিয়েলি বলছি, এখানে এসে ভীষণ ভালো লাগলো এই কারণটা জানতে পেরে। 1 নম্বর তো গরম হয় কাজ করতে করতে রোদের মধ্যে, সেটা তো আছেই। এছাড়াও রোদের মধ্যে কিন্তু এই নৌকো তৈরির কাঠগুলো সেগুলো বেঁকে যেতে পারে, যার জন্য এই বাগান ইউজ করা হয়। এখানে রোদ লাগে না, প্রপার ছায়া পড়ে, যার ফলে কাঠগুলো ঠিকঠাক থাকে। গোটা গ্রামটা ঘুরে ঘুরে নৌকো তৈরির কাজ দেখতে দারুণ লাগছিল। অতিরিক্ত পাওনা হিসেবে ছিল বাঁশবাগানের মধ্য দিয়ে হেঁটে চলা। কতদিন পরে যে এরকম বাঁশবাগান দেখছি, আর তার ভেতর দিয়ে ঘুরে বেড়ানোটা আমার কাছে যেন এক অন্য অনুভূতি। এই গ্রামটা ঘুরছি, চারিদিকে শুধু ঠকঠক আওয়াজ নৌকো তৈরি, এবং চারিদিকে দেখুন বিভিন্ন রকম কাঠ পড়ে আছে। চারিদিকে দেখুন, চারিদিকে কত কাঠ পড়ে, প্রচুর প্রচুর কাঠ। যেদিকে তাকাবেন এইদিকে এখানে নৌকো তৈরি হচ্ছে। মানে সম্পূর্ণ গ্রামটা কিন্তু একদম নৌকো তৈরির একটা স্থল বলতে পারেন। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম কাঠ চেরাইয়ের কলের সামনে। দেখলাম নৌকো তৈরির জন্য কাঠের গুঁড়িগুলোকে চেরাই করে তক্তা বানানো হচ্ছে। এটা জাম কাঠ, আর এটাও জাম কাঠ। এইটা শিশু।
আচ্ছা, এটা শিশু কাঠ। এগুলো জল সিরিজ, রেন ট্রি যাকে বলে। এটা হচ্ছে সিরিজ কাঠ, ব্ল্যাক সিরিজ। আচ্ছা, এর দাম বেশি নাকি? এটার দাম বেশি। এটা হচ্ছে ব্ল্যাক সিরিজ। এই হচ্ছে সোনাঝুরি কাঠ, মানে আমরা যে সোনাঝুরির জঙ্গল জানি, হ্যাঁ, বোলপুরের যে শান্তিনিকেতনে সেগুন কাঠের কিন্তু দাম প্রচুর, আমরা সকলেই জানি। সেই সেগুন কাঠ হচ্ছে এইটা। এই হচ্ছে কাঁঠাল কাঠ, এই আমরা সকলেই চিনি। জিলিপি মানে কোনো গাছ? জিলিপি গাছ, আচ্ছা আচ্ছা। এটা কি কোনো পাহাড়ি অঞ্চল হয়? না না, লোকালি। জিলিপি কাঠ, এটা প্রথম শুনলাম। এইটা হচ্ছে জিলিপি কাঠ। এই হচ্ছে বাবলা কাঠ। এই বাবলা কাঠ ম্যাক্সিমাম নৌকো তো দাদা বাবলা কাঠেরই দেখছি। কম কম, হ্যাঁ, অন্য লোকাল যেসব হাডুর আছে সেইটা বেশি হয়। এখন বাবলাটা কমই হয়, বাবলার দাম বেশি তো। ও, বাবলার দাম বেশি বলে বাবলাটা কম। আর এছাড়া ম্যাক্সিমাম কি কাঠ? একসময় জিলিপি, সিরিজ, রেন ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম প্রচুর রকমের কাঠ পড়ে আছে। নৌকো ফ্যাক্টরিগুলো সব বাঁশ বাগানের মধ্যে, এটা কেন? কেন মেন কথা হচ্ছে কোনো নৌকো তো কোনো শেড নেই, যেসব ফ্যাক্টরিতে কোথাও শেড নেই, কিন্তু এই রোদ্দুরের সময় প্রচণ্ড তাত হয়, তাদের মিস্ত্রিদের কাজ করতে অসুবিধা হয়। তারপরে ধরুন নৌকোটা রেখে দেবো, নৌকো রেখে দিলে কাঠটা বেঁকে যাবে, ফাঁক হয়ে যাবে। ওই জন্য যতটা সম্ভব আমরা বাঁশ বাগানে করা হয়। বেশ খানিকক্ষণ ঘুরে ঘুরে দেখতে রইলাম কত রকমের কাঠ যা দিয়ে নৌকো তৈরি করা হয়। কাটিং করাতে সামনে গিয়ে দেখে নিলাম কাঠ কাটার পদ্ধতি। কাঠের গোলা থেকে বেরোলাম, পুরো গুঁড়ো, কাঠের গুঁড়ো পুরো ভর্তি, কাঠ চেরাই হচ্ছে। তো যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে রাজবংশী পাড়া। এরপরে হচ্ছে তেঁতুলিয়া এবং তারপরে হচ্ছে চাঁদরা। এই সব মিলিয়ে প্রচুর এরকম মিল আছে, কাঠ চেরাইয়ের কল। শুধু এইটুকু অঞ্চলের মধ্যেই 6খানা এরকম কাঠ চেরাইয়ের কল আছে। আমি হচ্ছি বলাগড় বোর্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ, যেটা মানে বলাগড় নৌ শিল্প, তার চেয়ারম্যান আমি। 3-4 পুরুষের জেনারেশনের এই ব্যবসা। নৌকো সারা পশ্চিমবঙ্গেই যায়, আপনার ওদিকে বিহারের ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে হচ্ছে আপনার 24 পরগনার মানে নামখানা, কাকদ্বীপ, এদিকে মেদিনীপুর, তমলুক, কাঁথি, সব জায়গা, নন্দকুমার, গেঁওখালি সব যায়। আর এদিকে আপনার হাওড়া ডিস্ট্রিক্টে বাগনান টাগনান, উলবেরিয়া সব এক ছিটিয়া যায় নৌকো। বেশিরভাগ কি নৌকো তৈরি হয় এখানে? বেশিরভাগ শোনেন এখন মানে মানে শাল সেগুনের নৌকো তো নিতে পারে না মানুষের, মানে অনেক দাম, প্রচুর কস্ট। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন মানে মেন নৌকোর কাঠ এসে গেছে এখন বাবলাও কস্টলি হয়ে যাচ্ছে, অনেক দাম বেড়ে গেছে, বাবলাও নিতে পারছে না। এখন এই নানা রকম ভ্যারাইটিস কাঠ, এই আমরা যেরকম কাঁঠাল, মানে সিরিজ কাঠ, মেহগুনি, এইসব কাঠ দিয়ে সব বানাই। কমপ্লিট নৌকো এগুলো মানে একদম রেডিমেড। হ্যাঁ, কিনতে পারবেন। মোটামুটি দাম এগুলো আপনার 15-16 হাজার টাকা করে আমরা বিক্রি করি। 15-16 হাজার। কি কাঠের এগুলো? এগুলো মেহগুনি আছে, আপনার কাঁঠাল আছে। নিতাইবাবু, যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, মানে আপনারা নৌকোর ব্যাপারে কেউ যদি কিছু কেনেন বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন? অবশ্যই, হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে তো। হ্যাঁ, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনার নাম্বার। এই স্ক্রিনে নাম্বারে ফোন করলে নাম্বার আছে না বলবো? বলে দিন একবার নাম্বারটা। 9143619405। হ্যাঁ, তাহলে এই নম্বরে আপনারা ফোন করবেন, দাদাকে পেয়ে যাবেন। এবং নৌকো সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, অর্ডার দিলে আমরা নৌকো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে নৌকো জায়গায় চলে যাবে। তাহলে আপনার মানে ডেলিভারি করে দেন? হ্যাঁ, ডেলিভারি একবারে আপনাকে আসতেও আপনার জায়গায় চলে যাবে নৌকো, মানে স্পট ডেলিভারি। স্পট ডেলিভারি করে দেবো, আপনার ফোনপে টাকা পাঠিয়ে দেবে, আর আমরা নৌকো একবারে ভ্যান ভাড়া সমেত দিয়ে পাঠিয়ে দেবো জায়গায়। শুধু বলতে হবে কি কাঠের নেবো টোবো, সেটা টোটাল কতটা চওড়া, কফুট লম্বা, এগুলো বলতে হবে। সেটা ডিটেলটা বলে দিতে হবে। হ্যাঁ, ডিটেলসটা বলে দিতে হবে। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব হরিয়ানা। আজকে সারাদিন ধরে এই প্রাচীন ঐতিহ্যবাহী নৌকো গ্রামে ঘুরলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ। তবে একটা জিনিস ভীষণভাবে আমাকে হতাশ করলো, সেটা হচ্ছে এখানকার যারা কাজকর্ম করছেন এখানে, তাদের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ঠিকঠাক পারিশ্রমিক পান না। আমরা সকলে প্রার্থনা করব যাতে সরকার এনাদের দিকে নজর দেন এবং এনাদের আরও উন্নতি সাধন করেন। তাতে এত সুন্দর একটা শিল্প, এত বড় একটা এলাকা নিয়ে সেটা অ্যাটলিস্ট বেঁচে যাবে। কারণ এর পরের জেনারেশন কিন্তু এই শিল্পে আর আসছে না, যার ফলে এটা কন্টিনিউ করা সত্যি অসম্ভব। তো যাই হোক, প্রে করি যাতে এই শিল্প আরও উন্নতি সাধন হয়।